দেখো আমি একটা অঙ্ক কতদিনকে একটা অঙ্ক দেখালাম, বোর্ডে পড়া প্রশ্ন। আজকে একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 প্রশ্নটা আসছে। তো এখানে ঢাকা বোর্ড 2017 যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হলো, দেখো যে একটা উদ্দীপক দিয়েছে অনলি একটা, যে 16x² প্লাস 25y² ইকুয়াল টু 400 দেওয়া আছে এরকম দিয়ে। এখানে বলতেছে যে এমন একটি ক নম্বরটা এই উদ্দীপকের সাথে মিল নেই। ক নম্বরটা বলতেছে যে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত বিন্দু দিয়ে যায়। তার মানে আমাদের এখানে একটা উপবৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো। তারপর আর খ নম্বরটা বলতেছে কি, দেখো খ নম্বরটা বলছে উৎকেন্দ্রিকতা সহ উদ্দীপকের কোণিকটির শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, ফোকাস ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে উদ্দীপককে যেটা দেওয়া আছে সেটার অনুসরণ করে আমাদের বের করতে হবে স্থানাঙ্ক, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, ফোকাস বের করতে হবে, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। আর গ নম্বরটা বলতেছে যে চিত্র অঙ্কন পূর্বক, মানে চিত্র অঙ্কন করতে হবে করে উদ্দীপকের কোণিকটির, এখানে যে কোণিকের একটা উদ্দীপক দেওয়া আছে সেই কোণিকটির হচ্ছে উপকেন্দ্রিক লম্বদ্বয় ও নিয়ামক দ্বয় এর সমীকরণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে এই দুইটা অঙ্ক ক, খ এবং গ এই উদ্দীপকের সাথে মিল করে করে দিচ্ছে। আর হচ্ছে ক নম্বরটা এমনি এমনি একটা অঙ্ক দিয়ে দিচ্ছে এখানে। তো ক নম্বর অঙ্কটা দেখো, বলতেছে যে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত এত বিন্দু দিয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে উপবৃত্তের সমীকরণটা আসলে কি। তো আমরা যদি বলি যে মনে করি বা ধরি, যেটা বলো মনে করি যে উপবৃত্তের সমীকরণ, দেখো উপবৃত্তের সমীকরণ সেটা তোমরা জানো, সেটা কি লেখা যায়, x² / a² প্লাস y² / b² ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এখন আমাদের করতে হবে কি, এখানে বলতেছে যে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত ও এত বিন্দু দিয়ে যায়। তাহলে কি, আমি যে ধরে নিলাম যে উপবৃত্তের সমীকরণটা এটা, যেটা দুইটা বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটা এবং এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এখন বলতে পারি যে 1 নং সমীকরণটি এত ও এত বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণটি 0,2√2 ও -3,0 বিন্দুগামী, এত বিন্দুগামী। প্রিয় শিক্ষার্থীদের, কেন লিখলাম এটা, কারণটা দেখে বলছে যে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা এত এবং এত বিন্দু দিয়ে যায়। তো ধরে নিলাম যে উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এটা। তো এই সমীকরণটা তাহলে কি, এইটা এবং এই বিন্দু কমে হবে। আমাদের বলতেছি যে ওই এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব যেটা হচ্ছে এইটা এবং এই বিন্দু কমে হবে। সেজন্য আমি ধরে নিলাম এটা উপবৃত্ত এবং সেই উপবৃত্তটা এই এই বিন্দু এবং এই বিন্দু কমে হয়। এখন তোমরা জানো, যখন একটা বিন্দু কমে হওয়া বোঝায় তখন বোঝাচ্ছে যে মনে করো যে আমি যদি এখানে একটা উপবৃত্ত আঁকি, উপবৃত্ত আঁকি, তো 0 - 2 বলতে মনে করো যে এই বিন্দুটা, তাহলে এই বিন্দু দিয়ে সে যাবে। যখন এই বিন্দু দিয়ে সে যাবে, অর্থ হচ্ছে ওই বিন্দু দ্বারা সে স্যাটিসফাইড হবে সেটা দ্বারা। তার মানে ওটা দ্বারা সিদ্ধ হবে। তা সিদ্ধ হওয়া মানে কি, এই মানটা আমরা করবো কি 1 নম্বর ইকুয়েশনে আমরা বসাই দেবো। কোথায় বসাবো, এক্স এর মান বসাবো 0, এটা এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তার মানে এক্স এর জায়গায় বসাবো 0 আর ওয়াই এর জায়গায় বসাবো এটা। 0 যদি এখানে বসিয়ে দিই আমরা, তাহলে 0/a² হয় এটা। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, প্লাস ওয়াই এর মানটা যদি এটা এটা যদি বসিয়ে দিই, তাহলে 2√2² বাই হচ্ছে কি b² ইকুয়াল টু হচ্ছে 1 হয়। তো এটা তো আমাদের 0 হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই যে b² আছে, তাহলে এটা যে 0 হয়ে যায়, তাহলে b²টাকে ভাগ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি, এই 2√2 ক্যালকুলেশন করে এই 2টাকে স্কোয়ার করলে হচ্ছে 4 আর এসে 2 হয়, মানে 8 হয়। তার মানে আমরা দেখতেছি b² মানে হচ্ছে 8 হয়। আমরা এখান থেকে লিখে নিলাম b² ইকুয়াল টু 8। ওকে, এরপর দেখো যে আমি তাহলে কি করলাম, বললাম যে যেহেতু এই বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এটা দ্বারা স্যাটিসফাইড হবে, অর্থাৎ এটা দ্বারা সিদ্ধ হবে, সেজন্যই মানটা আমি এখন বসালাম।
তো এই বিন্দু দিয়েও যাচ্ছে, এই বিন্দু যদি যেয়ে থাকে তাহলে অবশ্যই এই বিন্দু দ্বারাও সে সিদ্ধ হবে। আমরা করবো কি, এই বিন্দুটা আমি এখানে বসিয়ে দেবো। এই বিন্দুটা বসিয়ে দেওয়া মানে কি, প্রথমটা আছে এক্স, পরেরটা ওয়াই, এক্স এর ভ্যালু কত, -3। তা আমরা যদি এক্স এর ভ্যালুটা এখানে -3 এখানে বসাই, দেখো -3 স্কোয়ার বাই আছে a স্কোয়ার প্লাস ওয়াই এর মানটা দেখো এখানে 0, 0 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 0 বাই বি মানে 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করে তো 0ই হবে আমাদের, তার মানে পুরোটা 0 হয়ে গেল। থাকলো কি এখানে, এখানে থাকলো হচ্ছে কি 9 বাই আছে a স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমরা সুতরাং এখানে বলতে পারি a স্কোয়ার ইকুয়াল টু 9। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই স্কোয়ারটা যদি আমি এই পাশে দিয়ে দিই তাহলে কত হচ্ছে, a স্কোয়ার ইকুয়াল টু 9 হলো। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 9 আর b স্কোয়ার ইকুয়াল টু 8, এই দুটো মান আমি পেয়ে গেলাম। এই দুটো মান দেখো আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে উপবৃত্তটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আমরা করবো কি, a স্কোয়ার এবং b স্কোয়ারের মান 1 নং এ বসিয়ে পাই। আমরা লিখবো হচ্ছে a স্কোয়ার ও b স্কোয়ারের মান 1 নং এ বসাই। 1 নং এ যদি বসে তাহলে কি হয় দেখো, তাহলে আমাদের আছে কত, এক্স স্কোয়ার বাই a স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার বাই a স্কোয়ার, তাহলে 1 নং এ যদি বসিয়ে পাই তাহলে a স্কোয়ারের মানটা 9, তাহলে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে কি 8 ইকুয়াল টু 1। এটাই আমাদের অ্যান্সার। এখানকার যে প্রশ্ন চেয়েছিল যে উপবৃত্তের সমীকরণটা বের করো, সেই উপবৃত্তের সমীকরণটা বের করলাম হচ্ছে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1। এটা আমাদের এখানকার অ্যান্সার। তাহলে ক নম্বর অ্যান্সারটা এখানে হয়ে গেল। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর যে অ্যান্সারটা প্রশ্নটা বলতেছে যে উৎকেন্দ্রিকতা সহ উদ্দীপকের কণিকটির শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, ফোকাস ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি একটা বিষয় বুঝাই। আমরা পরাবৃত্ত সম্পর্কে তোমাদেরকে কিছু একটা ধারণা দিয়েছিলাম, এখন একটা উপবৃত্ত সম্পর্কে ধারণা দিব। দেখো উপবৃত্তটা এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম। দুই ধরনের উপবৃত্ত হয়, এভাবে হয় আবার মানে দেখো এই যে একটা উপবৃত্ত, আবার কিন্তু এভাবেও হয়, এই যে ওয়াই, ওয়াই প্রাইম, এক্স, এক্স প্রাইম, আবার কিন্তু উপবৃত্তটা এই যে এই একরকম আকৃতিও হয়। ওকে, দুই রকম আকৃতির হয়। তো এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এখানে যেটা থাকে সেটাকে বলে কেন্দ্র, আর তেমনি ভাবে যে পরাবৃত্তের মতো, পরাবৃত্ত কেমন ছিল, পরাবৃত্ত ছিল তোমার হচ্ছে এটা ছিল উপকেন্দ্র, তো এটাকে উপকেন্দ্র বলা হয়। এই উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে দুইটা হয়, এখানে একটা উপকেন্দ্র থাকে, এখানে একটা উপকেন্দ্র থাকে। ওকে, আবার দেখো পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু ছিল এটা, এর শীর্ষবিন্দু এইটা এবং এটা। একটাকে যদি আমি এস, একটা এস প্রাইম বলি, একটা এ প্রাইম বলবো। তার মানে এখানে দেখো উপবৃত্তের ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র পাচ্ছি দুইটা, একে একটা এখানে একটা, একটা যদি এস ধরে একটা এস প্রাইম, তেমনি ভাবে শীর্ষবিন্দু পাবো আমরা দুইটা, এখানে একটা এখানে একটা, এটাকে বলবো যে এটাকে বলবো এ প্রাইম। এখন কথা হলো প্রিয় শিক্ষার্থী, দেখো এই পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র স্থানাঙ্ক আমি শিখেছিলাম a,0, এই ক্ষেত্রে a,0 শিখেছিলাম। কারণটা হচ্ছে যে এখান থেকে এটুকের মান ছিল এ, ধরে নিয়েছিলাম এ, আর যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে আর ওয়াই এর মানটা 0, এজন্য a,0 ছিল। ওকে, এখন উপবৃত্তের ক্ষেত্রে তোমাদেরকে একটা বলে রাখি, উপবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের ক্ষেত্রে যে বিষয়টা ছিল উৎকেন্দ্রিকতা ছিল মান 1, বাট উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কিন্তু মান আছে 0 থেকে 1 এর ভিতরে মান কিন্তু একটা আছে। যার কারণে আমাদের এখান থেকে যে যে বিষয়টা আসছে, এখানকার যে দূরত্বটা আসছে ক্যালকুলেশন করে, তোমরা যখন এটা দেখছো এর আগে, এটা এখান থেকে এটুকের মান আসছে যে তোমার এটুকের মান হচ্ছে যেখানে আছে উৎকেন্দ্রিকতা, তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে তোমার আছে a,0 হবে, a,0। তাহলে এই পাশে অবশ্যই তাহলে -a,0 হবে, কারণ যেহেতু এটা হচ্ছে সমান মানে এটা তো অরিজিন, মূল বিন্দুর এই পাশে বাম পাশে, তাহলে -a,0, আর এটা হচ্ছে a,0। তেমন ভাবে এই যে এখানে এটা দেখতেছো, এটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এর স্থানাঙ্ক a,0, তেমনি ভাবে এটার স্থানাঙ্ক হচ্ছে -a,0। এজন্যই আমাদের যে গুলো বের করি উপকেন্দ্র স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সেক্ষেত্রে দেখবা যে +- ae,0 হয়, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক,
আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা 0। এটা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এগুলো মোটামুটি শিখলাম যে এর স্থানাঙ্কটা প্লাস মাইনাস, এটা আছে প্লাস মাইনাস উপকেন্দ্রের স্তর প্লাস মাইনাস এ কমা 0, আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা 0। এখন আমি যদি বলি যে তোমাকে যে এই উপকেন্দ্র, এই যে উপকেন্দ্রিক লম্ব, এটা এর সমীকরণটা বের করো, এই সমীকরণটা বের করো। দেখো এখানে আমরা যে পরাবৃত্তের ক্ষেত্রে দেখে আসছিলাম যে যখন এটা ছিল উপকেন্দ্রিক লম্ব, তো এই উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা, সেক্ষেত্রে আমরা দেখে আসছিলাম যে এক্স ইকুয়াল টু এ হয়, এক্স ইকুয়াল টু এ হয়। কেন এক্স ইকুয়াল টু এ হলো? কারণটা দেখো যে এখানে এই যে এই বিন্দু দিয়ে গমন করতেছে, এই বিন্দু দিয়ে গমন করতেছে উপকেন্দ্র দিয়ে, উপকেন্দ্র স্থানাঙ্ক এ কমা 0 ছিল, আর এইটুকের মান যেহেতু এ, আবার এই রেখাটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণটা আমরা জানি এক্স ইকুয়াল টু এ বা বি যেটাই হোক না কেন, যদি এইটুকের মানের উপর নির্ভর করবে। যদি এইটুকের মান হচ্ছে এখানকার এ, এজন্য এখানকার উপকেন্দ্রিক যে লম্বের দৈর্ঘ্যটা ছিল এক্স ইকুয়াল টু এ। বাট এখানে দেখো, এখানে কিন্তু তাই নাই, এখানে কিন্তু উপকেন্দ্রিক যে মানে স্থানাঙ্ক সেটা কিন্তু এই কমা 0। এই কমা 0 হওয়ার কারণে তাহলে এই ইকুয়েশনটা হবে কত? এক্স ইকুয়াল টু এ ই। তো এখন কথা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ ই না লিখে আমরা লিখবো কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। কেন লিখবো? কারণটা এই পাশে হতে একটা উপকেন্দ্র আছে, উপকেন্দ্র তো এখানে একটা আছে, এখানে একটা আছে, এই জন্য আমরা লিখবো কি উপকেন্দ্রের লম্বের যে সমীকরণটা, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই। ওকে, এখন আমরা একটা অঙ্কে যাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এগুলো মোটামুটি দেখালাম। তো অঙ্কটা বলতেছে কি যে উৎকেন্দ্রিকতা সহ উদ্দীপকের কণিকটির শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, ফোকাস ও উপকেন্দ্রিক, ফোকাস মানে হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের অঙ্কটা কি দেওয়া আছে? খ নম্বরে দেখো দেওয়া আছে আমাদের খুবই সোজা একটা অঙ্ক, যে 16x² প্লাস 25y² ইকুয়াল টু 400। এখন আমরা করবো কি, এটাকে 400 দিয়ে সবাইকে ভাগ করে দিব। ভাগ করে দিব কেন সেটা আমি তোমাদেরকে বলতেছি। 16x² বাই 400, 25y² বাই 400 ইকুয়াল টু 1। এটাকে ক্যালকুলেশন করলে তোমার x² বাই এটা হয় 25 প্লাস y² বাই এটা হচ্ছে কত 16 ইকুয়াল টু 1 হয়। এখন তুমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করো, তো x² বাই এটাকে লিখো 5² প্লাস y² বাই এটাকে লিখো 4² ইকুয়াল টু 1। এটা আমি লিখলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে আমি করবো কি, এখন 1 নংকে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমি কেন এটা দিয়ে 400 দিয়ে ভাগ দিছিলাম, কারণটা হচ্ছে দেখো আমরা যে উপবৃত্তের যে সমীকরণটা সেটা জানি x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। এটার সাথে এটা জানি, এটা উপবৃত্তের সমীকরণ, যার কারণে আমাদের তো এখানে 1 আসা লাগবে যদি আমি সাথে তুলনা করি। যার কারণে এই যে কাঠামোটা, সেই কাঠামোর মতো তৈরি করার জন্য আমরা ওটাকে 400 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ এখানে 1 হওয়া লাগবে, যেহেতু 1 আছে। এখন যদি এর সাথে তুলনা করি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় নিতে পারি, a ইকুয়াল টু 5 নিতে পারি। তাহলে a ইকুয়াল টু বলতে পারি 5, আর b ইকুয়াল টু নিতে পারি আছে কত 4, b ইকুয়াল টু 4। ওকে, এখন যে বিষয়টা আসছে, যে তোমার প্রথমে যে প্রশ্নটা এখানে বলা হলো যে আমরা তো এই পর্যন্ত লিখে নিলাম। ওকে, এই পর্যন্ত তো আমরা করে নিলাম। পরে যে বিষয়টা আসতেছে যে তোমার যে এখানে কণিকটির উৎকেন্দ্রিকতা সহ, মানে আগে প্রথমে উৎকেন্দ্রিকতা বের করতে হবে, তারপরে আমাকে বের করতে হবে যে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, তারপর আছে ফোকাস আর উপকেন্দ্রিক লম্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎকেন্দ্রিকতা তুমি জানো যে যেহেতু x² প্লাস a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1 এরকম আকৃতির এই উপবৃত্তটা যেটা দেওয়া আছে সেটা, সেক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই সমান আমরা লিখতে পারি, উৎকেন্দ্রিকতা ই সমান আমরা লিখতে পারি √1 মাইনাস b² বাই হচ্ছে a²। এটা আমরা লিখতে পারি। গতদিন কিন্তু দেখাছিলাম যে অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু এটা প্লাস, আর উপবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের হবে কি 1 মাইনাস b² বাই a²। এই সূত্রটা হবে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার সূত্রটা আরেকটা আছে, সেটা আবার লেখা যায় ই ইকুয়াল টু √1 মাইনাস
এই যে এখানে হবে a স্কোয়ার বাই আছে কি b স্কোয়ার। এটা কখন হবে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা আমরা কখন করতেছি যখন এর মানটা বড়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে এই সূত্র ব্যবহার করছি কখন, যখন হচ্ছে এর মানটা বড়। আর এই সূত্র কখন ব্যবহার করতেছি, যখন হচ্ছে বির মানটা বড়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা লজিক শেখাই বা একটা টেকনিক শেখাই, সেটা সূত্র হয়তো এলোমেলো হয়ে যেতে পারে। সেটা হচ্ছে খেয়াল করবা, যেটা সবচেয়ে বড় হয় সেটা কিন্তু নিচে হবে। কেন নিচে হবে? কারণটা হচ্ছে দেখো, তুমি যখন লসাগু করবা যখন, তখন কিন্তু বড়টা থেকে বিয়োগ হয় ছোটটা, যেহেতু রুট আছে। এখন তুমি যদি কোনো কারণে ভুলে এই সূত্রের ক্ষেত্রে তুমি করে দিছো এরকম করে 1 মাইনাস a স্কোয়ার বাই b স্কোয়ার, মানে সূত্র হবে হচ্ছে এইটা, তুমি লিখে দিছো আসলে এইটা। তাহলে কি প্রবলেমটা হবে দেখো, বির মানটা কিন্তু ছোট, বির মানটা হবে ছোট আর এর মানটা কিন্তু বড়, কিন্তু ভুলে তুমি সূত্রটা হবে এটা, তুমি লিখে দিচ্ছ আসলে এইটা। এখানে রুট আছে। আর কথা হলো যে যদি ক্যালকুলেশন করো তাহলে কেমন হয় দেখো, হয়েছে কি 1 মাইনাস এই যে এই এ আছে এর মানটা 25, এই স্কয়ার মানে 25 আর বির মানটা 16। এখন তুমি যদি ক্যালকুলেশন 16 থেকে যে 25 বিয়োগ করতে চাও, তাহলে কিন্তু -9/16 হয়ে যাচ্ছে। তখন কিন্তু রুট যেটা বিষয়টা আসতেছে, এই যে রুট করলে সেটা কিন্তু অবাস্তব বিষয়টা আসতেছে, বাস্তব সংখ্যার ভিতরে আসতেছে না, তখন সেটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স নাম্বার। তার মানে আমরা একটা টেকনিক করে বুঝতে পারি যে আসলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, ছোটটা থেকে বড়টা কখনো বিয়োগ হয় না। তার মানে যখন আমাদের এই যে এটা বড় হবে আর বিটা যখন ছোট হবে, তখন সূত্রটা হবে বড়টা হবে নিচে সবসময়, 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, মানে বড়টা হবে সবসময় নিচে। কারণ এখন লসাগু করলে দেখো বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। আমি যদি ভুলে লিখে ফেলছিলাম, দেখো ভুলে করতে যে এ কিন্তু অবাস্তব হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যার মানটা সবচেয়ে বড় সেটা হয় নিচে। তার মানে আমরা যেন এইভাবে ভুল না করি। এখন কথা হলো দেখো, এটা তো আমরা করলাম, তা উৎকেন্দ্রিকতা তাহলে এখন মান বসাও। তাহলে 1 মাইনাস বি এর মানটা কত 16, মানে সরি বি এর মানটা 4 স্কয়ার করলে 16 হয়, এর মানটা কত 5 স্কয়ার করলে 25 হয়। তো আমরা যে ক্যালকুলেশন 25 থেকে 16 বাদ দিলে থাকে 9, তার মানে আমি লসাগু করলে 1/9/25 মানে আছে 3/5। এই যে এখানকার যে উৎকেন্দ্রিকতা ছিল সেটা আছে আমাদের 3/5। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এখান থেকে উৎকেন্দ্রিকতা আমরা এটা বের করে নিলাম। এখন আমাদের যে বিষয়টা বলতেছে প্রশ্নে তারপরে, যে এর শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষদ্বয় কিন্তু বলছে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক। এখন কেন শীর্ষদ্বয় বললো আমি তোমাদেরকে দেখা আসলাম, যে দেখো যখন একটা আমি উপবৃত্ত আঁকবো তখন শীর্ষ থাকে দুইটা, এখানে একটা থাকে এখানে একটা থাকে, শীর্ষ দুইটা থাকে, উপকেন্দ্র দুইটা থাকে, এই জন্যই বলছে যে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক বের করো। তো আমরা জানি যে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক যদি এরকম আকৃতির যদি উপবৃত্ত হয়, সেক্ষেত্রে শীর্ষদ্বয় মানে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক তাহলে কি হবে এখানে দেখো, তাহলে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, তো শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক আমরা বলতে পারি +-a,0। এটা শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এর মানটা তো জানা আছে 5, তাহলে হবে কি +-5,0। এটা হচ্ছে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক। এখন ফোকাস, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক, ফোকাস বা উপকেন্দ্র একই কথা, ফোকাস ইংরেজি শব্দ। তো ফোকাস দ্বয়ের, দেখো ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক তাহলে কি হবে, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক আমি দেখে আসলাম যে +-a,e,0, +-a,e,0। তাহলে কি এখন দেখো, তাহলে +-a এর মানটা এর মানটা বসালাম 5, আর এর মানটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মানটা পাইলাম 3/5, মানে উৎকেন্দ্রিকতা। তো 3/5 এখানে বসায় দাও, এটা কিন্তু গুণ (0) ক্যালকুলেশন করলে তাহলে কি আছে +-3,0। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বের করলাম এটা হচ্ছে ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক আমরা বের করলাম, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক বের করলাম, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক বের করলাম। এখন যে প্রশ্নটা বলতেছে আমাদেরকে, যে এখানে যে কি বলতেছে দেখো, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক তো আমরা বের করে নিলাম, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক বের করে নিলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কোনটা? তো শিক্ষার্থীদের যখন আমি একটা করি, এই যে একটা উপবৃত্ত আঁকলাম, যে তার মানে কি যেই রেখা দিয়ে, এটা তো উপকেন্দ্র, উপকেন্দ্র যে রেখাটা যাবে, উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটাকে বলবো কি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক মানে টোটালি যদি এল, এটা এল বলি, এটা যে এস বলি, তাহলে এটা এল প্রাইম, অর্থাৎ এল এস এল প্রাইম, এই টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। আর এই দৈর্ঘ্যটাকে বলবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যার সূত্রটা আমরা জানি 2b² বাই এ, এটা জানি। তাহলে আমরা এখানে একটা বিষয় দেখবো,
যে এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে যে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, তো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা কি জানি সেটা লিখবো। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু সেটা সূত্র জানি 2b² a, 2b²a। এখন কথা হচ্ছে যে আরেকটা সূত্র আছে 2a²b, আরেকটা সূত্র আছে দেখো প্রিয় শিক্ষার্থী আমি বলতেছি, একটা আছে 2a²b আর একটা আছে 2b²a। এটা হবে 2b²a, অর্থাৎ আমি যে আকৃতির কাঠামোটা মানে যে কাঠামোটা দেওয়া ছিল, যে উপবৃত্তটা, সেটা ছিল হচ্ছে তোমার কেমন সেটা দেখালাম, সেটা হচ্ছে এরকম আকৃতির, এরকম আকৃতির। যদি চিত্রটা উপবৃত্তটা এরকম আকৃতি হতো তখন আমাদের 2a²b হতো। যেহেতু আমাদের এরকম আকৃতির উপবৃত্তটা, তার মানে সেক্ষেত্রে আমাদের আছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আছে 2b²a। এখন কথা হলো যে 2b²a যদি হয় থাকে, 2 গুণন b এর মানটা আমরা দেখে আসলাম কত 4, তাহলে 4², আর এর মানটা দেখে নিলাম 5। ক্যালকুলেশন করলে 4 16, 16 তার মানে 16 দুগুণে 32, 32/5। এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী কিন্তু এই পর্যন্ত আমাদের খ নম্বর যে প্রশ্নটা চেয়েছিল সে খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা হয়ে গেল। এখন যে বিষয়টা আসতেছে, আরো প্রশ্ন এখানে চেতে পারতো, বলতে পারতো যে বৃহৎ অক্ষের সমীকরণ বের করো, ক্ষুদ্র অক্ষের সমীকরণ বের করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যে বিষয়টা আসে, এই যে এই অক্ষটা, এই যে এই উপবৃত্তের ক্ষেত্রে এই অক্ষটাকে বলবো আছে বৃহৎ অক্ষ, আর এই অক্ষটাকে বলবো আমরা ক্ষুদ্র অক্ষ। আবার এই চিত্রটা যদি চেঞ্জ হয়ে যায়, চিত্রটা যদি আবার এমন হয়ে যায়, এমন হয়ে যায়, তখন এইটা হচ্ছে কি বৃহৎ অক্ষ, আর এটুকু হবে তখন ক্ষুদ্র অক্ষ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে গ নম্বর প্রশ্নটা। গ নম্বর প্রশ্নটা বলতেছে যে চিত্র অঙ্কন পূর্বক, মানে চিত্রটা অঙ্কন করতে হবে, তারপরে উদ্দীপকের মানে চিত্র অঙ্কন পূর্ব উদ্দীপকের কণিকটির উপকেন্দ্রিক লম্বদ্বয় ও নিয়ামক দ্বয় এর সমীকরণ নির্ণয় করো। তার মানে প্রিয় শিক্ষার্থী কিন্তু এখান থেকে আগে প্রথমে আমাদেরকে চিত্র আঁকতে হবে, এরপরে সেক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্বদ্বয় বের করতে হবে এবং নিয়ামক দ্বয়ের সমীকরণ বের করতে হবে। মানে লম্বদ্বয়, উপকেন্দ্রিক লম্বদ্বয় ও নিয়ামক দ্বয়ের সমীকরণ বের করতে হবে আমাদের। তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের খ থেকে কিছু জিনিস নিতে হবে, তাছাড়া চিত্র তাকানো যাবে না। তো এখন বিষয়টা আমি তোমাদেরকে একটা বলে রাখি, যে যেরকম আমি এটা থেকে আমরা বুঝতে পারলাম যে চিত্রটা কেমন হবে। দেখো গ নম্বরটা আমি একটু তোমাদেরকে বলি। তাহলে চিত্রটা আমরা দেখলাম যে চিত্রটা কেমন হবে, চিত্রটা হবে হচ্ছে এরকম। এই যেহেতু বড়, এ বড় বি ছোট, চিত্রটা হবে এরকম। সেক্ষেত্রে দেখো উপকেন্দ্র ছিল এটা, উপকেন্দ্র ছিল এটা, শীর্ষবিন্দু ছিল এটা, শীর্ষবিন্দু ছিল এটা। তো আমরা মানে খতে যেটা দেখে আসলাম, খতে আমরা একটা বিষয় দেখে আসছি, সেটা হচ্ছে যে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু শীর্ষবিন্দু +-5,0 আর আর ফোকাস মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে +-3,0। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক +-3,0 আর শীর্ষদের স্থানাঙ্ক +-5,0। তাহলে আমরা যদি এমন করতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটি তো শীর্ষ, শীর্ষকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে +-5,0 দেখলাম, তাহলে এটা হবে 5,0 আর এটা হবে হচ্ছে এ প্রাইম, লিখতে পারি -5,0। এটা অবশ্যই এটা হবে। উপকেন্দ্র দেখলাম +-3,0, তাহলে উপকেন্দ্র এস হবে কি +3,0 আর উপকেন্দ্র এস হবে কি -3,0। এটা বের করতে হবে। এখন আমরা এগুলো সব আমরা এখান থেকে লিখে নিলাম। এরপরে কি আমাদের একটা দ্বিঘাক্ষ রেখা বের করতে হবে এইটা, এবং দ্বিঘাক্ষ রেখা বের করতে হবে এইটা। এটা হচ্ছে আমরা যদি বলি যে এম জেড এম প্রাইম, এটা আমরা এম জেড এম প্রাইম, এই দুটো আমাদের কি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুইটা দ্বিঘাক্ষ রেখা বা দুইটা নিয়ামক রেখা। তাহলে আমাদের এখন মূলত কাজটা কি, আমরা তো চিত্রটা আঁকানো হয়ে গেল, ঠিক আছে, চিত্রটা আঁকা, এটা হচ্ছে 0,0 অরিজিন, এটা মূল বিন্দু 0,0। তাহলে এইটাকে অক্ষরেখা বলা হয় বৃহৎ অক্ষ, এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। এটা হচ্ছে এক্স এক্স প্রাইম আর এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম। ওকে, এই পর্যন্ত চিত্র আমার আঁকানো হয়ে গেল। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে যে দেখো যে আমাদের যে এই যে নিয়ামক রেখাটা আছে, একটা এই পাশে একটা, এই পাশে একটা, এই দুটো নিয়ামক রেখা আমাদের সমীকরণ বের করতে হবে। আর একটা কাজ দিয়েছে যে এখানে যে উপকেন্দ্র লম্বদ্বয়, অর্থাৎ যে রেখাটা উপকেন্দ্র দিয়ে যাবে
এবং লম্ব বরাবর এই অক্ষরের উপর লম্ব হবে, সেটাকে বলবো উপকেন্দ্রিক লম্ব। তাই উপকেন্দ্রিক লম্ব মানে কি, এই যে এটা, তাহলে আমাদের বের করতে হবে এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা সমীকরণ। আমাদের বের করতে হবে কি, এই রেখাটা সমীকরণ, এই রেখাটা সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবচেয়ে মজার বিষয় যে এই যে নিয়ামক রেখা বা দ্বিঘাক রেখা যাই আমরা বলি না কেন, নিয়ামক রেখা বা দ্বিঘাক যাই বলি না কেন, এই রেখাটা কিন্তু y অক্ষের সমান্তরাল। আবার এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের সমীকরণটা, এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা এবং এটাও কিন্তু y অক্ষের সমীকরণ, y অক্ষের সমান্তরাল। তো আমরা জানি যে y অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণ কিন্তু x ইকুয়াল টু a বা b যাই বলি না কেন, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। অর্থাৎ হচ্ছে মূল বিন্দু থেকে ওই রেখাটা কত দূরে অবস্থান করতেছে তার উপর নির্ভর করতেছে এর মানটা। যদি 5 একক দূরে থাকে তাহলে x ইকুয়াল টু 5, যদি 10 একক দূরে থাকে x ইকুয়াল টু 9, 10 এরকম করে হবে। তার মানে যে এই যে আমি যে নিয়ামক রেখাটা বের করতে নিয়ামক রেখাটা বের করতে চাচ্ছি, সেই নিয়ামক রেখাটা কিন্তু y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বুঝতে পারতেছি সেই সমীকরণটা হবে কি x ইকুয়াল টু, যেটা হলো x ইকুয়াল টু। তো আমরা সূত্র জানি, আমরা সূত্র জানি। সূত্রটা কেমন জানি, আমাদের যে এখানে প্রশ্নটা বলেছিল যে আমাদের লম্বদ্বয় এবং নিয়ামক দ্বয়ের যে সমীকরণটা বের করতে হবে, তো লম্বদ্বয়ের বা উপকেন্দ্রিক লম্বদ্বয়ের সমীকরণ আমরা বের করার ক্ষেত্রে একটা সূত্র জানি। তাহলে আমরা বুঝতে পারছি কোনটা, এইটা এবং এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো উপকেন্দ্রিক লম্ব, তাই এই দুটার সমীকরণটা আমরা বের করব। এখন দেখো ওইটা যদি বের করতে চাই, তাহলে আমরা এখন কি করতে পারি, দেখো আমরা বলতে পারি উপকেন্দ্রিক আমরা দেখতে পারি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো উপকেন্দ্রিক লম্বের একটা সমীকরণ, সেটা যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, সেটা এক্স ইকুয়াল টু হবে y অক্ষের সমান্তরাল। যেহেতু যেহেতু এই যে এই উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা, উপকেন্দ্রিক লম্বটা এটা এবং এইটা যেহেতু y অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে এক্স দিয়ে শুরু হবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা জানি কি, যে প্লাস মাইনাস এ। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু প্লাস মাইনাস হচ্ছে এ, এটা আমরা জানি কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সরি, প্লাস মাইনাস এই, এটা এ বাই ই হচ্ছে, তো এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এটা আমরা জানি। তো এখন কথা হচ্ছে যে প্লাস মাইনাস এই হওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে যে যেহেতু এখানকার যে স্থানাঙ্কটা, মানে উপকেন্দ্রের যে স্থানাঙ্কটা, সেটা তো প্লাস মাইনাস এই কমা জিরো, যার কারণে যেহেতু তার মানে আমরা বলতে পারি এটুকের দূরত্ব হচ্ছে প্লাস মাইনাস এই, যার কারণে হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস এই হলো, x ইকুয়াল টু প্লাস মাইনাস এই। তো এখন কথা হচ্ছে যে যদি x ইকুয়াল টু প্লাস মাইনাস এই হয়, তাহলে x ইকুয়াল টু, তাহলে প্লাস মাইনাস লিখলাম, এর মানটা কত, এর মানটা আমরা দেখে আসলাম 5, আর এর মানটা দেখে আসলাম হচ্ছে 3/5, 3/5। তো ক্যালকুলেশন করলে আমরা এখানে দেখতেছি যে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তো এটাই আমাদের হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আমরা বলতেছি নিয়ামক রেখা সমীকরণ বের করো বা দ্বিঘাক্ষ দ্বয়ের সমীকরণ বের করো। এখন আমরা যদি দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা বের করি, অর্থাৎ এখানে একটা দ্বিঘাক্ষ আছে, এখানে একটা দ্বিঘাক্ষ রেখা আছে, এই সমীকরণটা বের করতে চাই, দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতে পারি যে নিয়ামক, এটা একটা সূত্র আছে, নিয়ামক দ্বয়ের সমীকরণ, সেটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এ বাই ই। একটা আছে প্লাস মাইনাস এই আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে উপকেন্দ্রটা, সেই উপকেন্দ্রটার যে বিষয়টা আছে ওটা কি বিন্দু দিয়ে যাচ্ছে, এর স্থানাঙ্কটা কি আসলে প্লাস মাইনাস এই কমা জিরো না, প্লাস মাইনাস এই কমা জিরো হওয়ার কারণে সেটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই, আর এখানে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই। ওকে, এখন কথা হচ্ছে যে এটাকে ক্যালকুলেশন করো, এক্স ইকুয়াল টু, তাহলে এখানে প্লাস মাইনাস এর মানটা আমরা দেখে আসলাম কত, এর মানটা দেখে আসলাম 5 বের করছিলাম আগে থেকে, আর এর মানটা বের করছিলাম হচ্ছে 3/5, এর মানটা 3/5 আমরা বের করছিলাম, এই যে উৎকেন্দ্রিকতা, এই যে 3/5। তো আমরা এখন তাহলে এটা করলাম, এখন যেটা করব এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন জানো, এই 5টা উপরে উঠে যায়, তা 5টা যে উপরে উঠে যায় তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 25/3। তো একটু সাজাতে পারো, এরকম না রেখে এই 3টা এই পাশে দিয়ে দাও। তা 3টা যদি এই পাশে দিয়ে, আমি এই ক্ষেত্রে এখানেই করলাম, 3টা সেই পাশে গুণ হয়ে গেলে
3x ইকুয়াল টু প্লাস মাইনাস 25। আমরা যদি এভাবে লিখি ইনশাল্লাহ এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের এখানকার অ্যান্সার। বা 0 দিয়ে যদি এই পাশে নিয়ে আসি বা না নিয়ে আসলে সমস্যা নেই, তোমরা যদি এইভাবে লিখে দাও তা আমাদের অ্যান্সার হয়ে গেল। তার মানে আমাদের যেখানে যে উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা বের করতে বলছিল সেটা আমাদের এইটা গ নম্বরে, আর নিয়ামক রেখার যে সমীকরণ বের করতে বলছিল সেটা আমরা কিন্তু বের করলাম এটা। তার মানে এখান থেকে যে আমাদের গ নম্বর প্রশ্নটা বলছিল যে সেটা বের করো, বলছিল যে চিত্র অঙ্কন করে তারপর উপকেন্দ্রিক লম্বদ্বয় এবং নিয়ামক দ্বয়ের সমীকরণ বের করো, সেটা আমরা এখান থেকে বের করলাম। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি কোনো প্রবলেম যদি থাকে আমাকে বলতে পারো যে স্যার এটা প্রবলেম আছে। আর যদি প্রবলেম না থাকে তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, কারণ আমি নতুন কোনো বোর্ড ধরলে সেটা শেষ করতে পারবো না, সময় বেশি নেই, কারণ আমি তাহলে এটাই শেষ করব। তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো, আর যদি না থাকে তাহলে তোমার লিভ নিতে পারো।